নমস্কার, শুরু করছি প্যারালাল ঝলক। ডিজিটাল মিডিয়ায় এই প্রথম বাংলায় খেলার বুলেটিন নিয়ে আপনাদের সাথে আছি আমি উর্না। আইএসএল থেকে আন্তর্জাতিক ফুটবলের যাবতীয় খবর নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট খেল সকার। বড় ধাক্কা মোহনবাগানে। উদ্বোধন হওয়ার 3 দিনের মধ্যেই ভাঙা পড়ল মোহনবাগানের নতুন মার্চেন্ডাইজ স্টল। শুক্রবার সকালে সেই স্টল ভাঙল সেনাবাহিনী। শুধুমাত্র মার্চেন্ডাইজ স্টলই নয়, একই সঙ্গে সেনাবাহিনী ভাঙল মোহনবাগান মাঠের সাইডলাইনের সমস্ত হোর্ডিং সহ ফুটবলারদের অস্থায়ী আইসবাথ নেওয়ার জায়গা। ময়দানের সমস্ত জায়গাটাই সেনাবাহিনীর অধীন। সেখানে কোনো নির্মাণ কাজ করতে গেলে তাদের অনুমতির প্রয়োজন। এমন ঘটনার পরই প্রশ্ন উঠছে, তবে কি মোহনবাগান ক্লাব সেনাবাহিনীর থেকে কোনো রকম অনুমতি না নিয়েই এই সমস্ত কাজ করেছিল? 3 দিন আগেই মোহনবাগানের এই মার্চেন্ডাইজ স্টল উদ্বোধন হয়েছিল। মোহনবাগান ক্লাবে এমন ঘটনা ঘটার পর থেকেই তরজা তুঙ্গে। ক্রিকেট প্র্যাকটিসের জন্য ক্লাবে এলাম, দেখলাম আমাদের টেম্পোরারি যে স্ট্রাকচার করা ছিল ব্র্যান্ডিংয়ের টোটাল মেটেরিয়ালের জন্য, সেই স্ট্রাকচারগুলো পুরো ভাঙা। এখানে যে স্ট্রাকচার করা ছিল সেগুলো সব ভেঙে দিয়ে গেছে। কজন মতো ছিল অন্য? আমি যখন ঢুকলাম দেখলাম বেরিয়ে যাচ্ছে, ওরা 4 জন ছিল। মানে এটা কি, মানে যেহেতু কোনো পারমিশন ছিল না বলে বা কি সেটা বলতে পারছি না, ওরা তো বেরিয়ে গেল। আমি যখন ঢুকেছি তখন দেখলাম ভাঙা এবং ওরা বেরিয়ে গেছে তখন। আর ওনারা যখন ভাঙচুর চালাচ্ছিলেন তখন কিছু বলেছে? তখন না সেসব কিছু, ওরা ভেঙে গেছে, বেরিয়ে গেছে। মানে কি কারণে ভাঙা হলো কিছু জানেন না আপনারা? আর মার্চেন্ডাইজ মানে কি ভাঙা হয়েছে? মার্চেন্ডাইজ যে স্ট্রাকচারটা করা ছিল, আর মাঠের মধ্যে যে ব্র্যান্ডিং গুলো ছেঁড়া, এটা দেখতে পাচ্ছেন ব্র্যান্ডিং গুলো ছেঁড়া। আর আইসবাথের জায়গাটাও ভাঙা হয়েছে, ওইটা ভেঙে দিয়ে গেছে। এর আগে আমরা ইস্টবেঙ্গল ক্লাবেও দেখেছি, কয়েক মাস আগে ইস্টবেঙ্গল ক্লাব একটা শৌচালয় তৈরি করছিল, সেই ক্ষেত্রেও একেবারে ভেঙে দিয়ে চলে গিয়েছিল আর্মি। যেহেতু এটা আর্মি ল্যান্ড, তো ওই ব্যাপারটা ঠিক জানি না আমি, তবে এটাই আমি এসে দেখলাম যা সেটা আপনাদের বললাম। আর এই যে মোহনবাগান বলুন, ইস্টবেঙ্গল ক্লাব, এগুলো তো আর্মি ল্যান্ডের উপরে, ফলে আর্মি মালিক, সেই কারণেই কোনো কিছু এদিক ওদিক হলেই কি এটা এখন ক্লাব কর্তৃপক্ষ দেখবে, তাদের সঙ্গে কথা বলবে। এবং এই ছবি মোহনবাগান ক্লাবে তো খুব একটা দেখা যায়নি এর আগে। আর্মি আমরা এতদিন আগে দেখিনি, আতঙ্কিত তো একটা হয়ে পড়েছিলেন, কারণ ক্লাব মানে হঠাৎ এসে দেখছি এরকম ব্যাপার। এটা এবার ক্লাব কর্তৃপক্ষ দেখবে কিভাবে কি করা যায়। শুক্রবার সকালেই বড় ধাক্কা লাগলো মোহনবাগানে। কিন্তু কেন এই পরিস্থিতি, কেন এই সমস্যা? আমরা যোগাযোগ করেছিলাম মোহনবাগান সচিব দেবাশিস দত্তের সঙ্গে। তিনি অবশ্য স্পষ্টই জানিয়ে দেন এই ব্যাপারে কোনো রকম মন্তব্য তিনি করবেন না। একবার নয়, বারবার এমন ঘটনা ঘটছে। 3 প্রধানের মাঠে অনেকবারই এমন ঘটনা ঘটেছে। সেখানেই প্রশ্নটা উঠছে, মোহনবাগান, ইস্টবেঙ্গল, মোহামেডান 3টে বড় ক্লাবই 100 বছরের বেশি পুরনো। তাহলে এতদিনেও তারা নিজেদের আলাদা পরিকাঠামো গড়ে তুলতে পারল না কেন? যদি তা পারত তাহলে এই পরিস্থিতিগুলো এড়ানো যেত। এতদিনে স্বাধীনভাবে নিজেদের পরিকাঠামো না গড়ে তোলাটা কি 3 প্রধানের ভুল নয়? এই ব্যাপারে আলোকপাত করছেন প্রাক্তন ফুটবলাররাও। একটাই, কিভাবে এটাকে সংশোধন করা যায়, কিভাবে এটাকে রেকটিফাই করা যায়। দেখো, মানুষ ভুল দিয়েই সবকিছু শেখে। এই সময় হচ্ছে রেকটিফাই করার টাইম। কিভাবে আমরা নিজস্ব মাঠ, নিজস্ব টিম, নিজস্ব জায়গায়, এইবার সেটা সরকারকে অ্যাপ্রোচ করুক, রেকটিফাই করতে হবে। এখন কবে কি হয়েছে ওটাকে টেনে না নিয়ে এনে, ঠিক আছে, এখন কিভাবে নতুন করে কিভাবে করা যায় সেটা ভাববো। একটা সময় শুনেছিলাম যে আমাদের যে 3 প্রধান রয়েছে তারা কিন্তু চেষ্টা করছে যে নিজস্ব গ্রাউন্ড বা নিজস্ব একটা জায়গা নিয়ে, একটা সময় শুনেছিলাম যে কিছু যেখানে নিজস্ব পুরো অ্যাক্সেস থাকবে প্রত্যেকটা ক্লাবে, বা সেটা হয়ে ওঠেনি কোনো কারণে। কারণ ময়দান থেকে হট করে কেউ বেরোতে চায় না, ময়দানের মতো জায়গা। এখন যেই পরিস্থিতি দাঁড়িয়ে আছে, এত বছর ক্লাব, 3টে ক্লাব আইএসএল খেলছে, এবং আমার মনে হয় এই 3টে ক্লাবের এতটাই সারা ভারত, শুধু সারা দুনিয়াতে যেভাবে আধিপত্য রয়েছে, যে কোনো চাইলে যে কোনো ভাবে গিয়ে, মানে আমাদের সেন্ট্রাল মিনিস্ট্রির সাথে একবার যদি কথা বলে এই কোনো একটা সংশোধন বের করতে পারে, যে হ্যাঁ, মানে একটা কিছু ওয়ে বের করা যায় যে এটা কিভাবে এই ব্যাপারটা ওয়ার্কআউট করা যায়, যে আমাদের এই 15 দিন মাঠ বন্ধ থাকে, ওই সময় প্লেয়াররা মাঠে ঢুকতে পারবে না, বা যেই নিয়মগুলো রয়েছে কোনো কিছু করতে গেলে প্রত্যেক পারমিশন নেওয়া, প্রত্যেকটা জিনিসের, মানে আমরা অনেক জায়গা থেকে দেখেছি, মানে এটা তো খেলার জায়গা, এখানে তো কোনো সবকিছু ভালো কিছু কাজই আমরা করছি। তো আমার মনে হয় এটা এই সেন্ট্রাল মিনিস্ট্রি সেই পর্যন্ত যাওয়া উচিত, যেখানে বা গিয়ে অ্যাটলিস্ট এটাকে মানে পুরো ব্যাপারটা সর্ট আউট করা যায়। কারণ এই প্রত্যেকবার এই মাঝে মাঝে এই প্রবলেম, এর থেকে যাতে বেরোনো যায়। ঠিকই বলেছো যে একটা প্যারালাল একটা কিছু করা উচিত, যেটা নিজস্ব প্রপার্টি থাকবে, নিজস্ব
একটা গ্রাউন্ড থাকবে যেখানে নিজস্ব ক্লাব সমর্থকরা সেখানেও যেতে পারবে। এটা করা যায়, করা যাবে না তা না। বাইপাসের ধারে অনেক এরকম শুনেও ছিলাম একবার যে এরকম বাইপাসের ধারে এরকম সরকারের থেকে জমি দেবে, এখানে সেখানে 3টি ক্লাব পাশাপাশি পরপর করে এরকম গ্রাউন্ডের সঙ্গে এরকম প্র্যাকটিসের ফেসিলিটি থাকবে, এই সমস্ত করবে। বা ওখানে প্লেয়ারদের একটা হোস্টেল মতো থাকবে, এগুলো পরিকাঠামো একটা করার কথা ছিল, কিন্তু জানি না এটা করে উঠতে পারলো না কেন। হ্যাঁ, ক্লাব তো আজকাল বড় হয়েছে, নিশ্চয়ই আগামী দিনে এটা নিয়ে ভাববে আমার মনে হচ্ছে। প্রশাসন যদি এরকম করে, ক্লাবের এখন অর্থের তো অভাব নেই, নিঃসন্দেহে আমার মনে হয় এই ঘটনার পর নিশ্চয়ই চিন্তা করবে পাশাপাশি একটা বিষয়। গতবারের সেরা ফুটবলারের কি হলো? কোথায় গেল দিমিত্রি পেত্রাতুসের ফর্ম? মোহনবাগান শিবিরের এখন এটাই প্রশ্ন। সেই ডিফেন্স সেরা পাস কোথায়? পেনিট্রেটিভ জোনে রাজত্ব করার সেই দাপট কোথায়? ওড়িশা ম্যাচে স্টুয়ার্ট ছিলেন না বলে প্রথম একাদশে খেলেছিলেন। খারাপ না খেললেও যে ওভারহেড এরিয়াল বলগুলো তুলছিলেন সবই ভুল হয়ে যাচ্ছিল, নিখুঁত থাকতে পারছিলেন না। বোঝাই যাচ্ছে একটা জড়তা গ্রাস করেছে তাকে। প্রশ্ন উঠছে, 100% ফিটনেস আছে তো দিমির? কেন নিজেকে ফিরে পাচ্ছেন না তিনি? কোথায় সমস্যা হচ্ছে? কি বলছেন প্রাক্তনরা? প্রত্যেক বছর যে সমান পারফরমেন্স করতে পারবে এটা হতে পারে না, একসময় হয় একটু ভাটা চলে। তবে আমার মনে হয় ওকে ইউটিলাইজ করলে ও তো ভালো গোল গেটার, আমার মনে হয় ও নিশ্চয়ই ফিরে আসবে। এটা একসময় পারফরমেন্স একটু ডাউন হয়, কোচ যদি এর উপর ভরসা রাখে, যেমন অতীতেও অনেক ভালো পারফর্ম করেছে, আগামী দিনে নিশ্চয়ই ভালো পারফর্ম। এখন টিমের সেট আপটা একটু পাল্টে গেছে, অনেক বল ধরে খেলার প্লেয়ার চলে এসছে। আগে কি হতো, ওর ওপর ডিপেন্ডেবল করতো, সব বল ওকে দিয়ে খেলতে, ও পাস করতো, সব বলে ও যেত। এখন টিমে যেতে এত স্টার প্লেয়ার এসে গেছে, সেই হিসেবে আমার মনে হচ্ছে ও একটু মেন্টালি একটু আপসেট হচ্ছে, যার জন্যই মনে হয় ডিপেন্ডেন্স। একসময় কি হয়, অনেক বড় বড় প্লেয়ারকে আমরা দেখেছি তার উপর ডিপেন্ড করলে সে আরো ভালো খেলে। এখন যখন অনেক স্টার প্লেয়ার একসঙ্গে এসে গেলে নিঃসন্দেহে এটা হতেই পারে ও একটু হয়তো নিজেকে একটু ভাবছে, সাবজুডিস ভাবছে যে আমাকে হয়তো ক্লাব সেইভাবে দেখছে না বা কোচ আমাকে সেইভাবে চাইছে না, আমার সাবস্টিটিউট পেয়ে গেছে, তো মেন্টালি একটু হাজির। ইস্ট বেঙ্গলের অন্দরে অসন্তোষের আগুন। ইনভেস্টার ইমামিকে নিয়ে হতাশা ও অসন্তোষের চূড়াস্রোত। ভালো ফুটবলার নিতে গিয়ে টাকার জন্য নাকি বারবার ধাক্কা খেতে হচ্ছে, এটাই ক্ষোভের কারণ। জানুয়ারি উইন্ডোয় ফুটবলার বদলাতে চাইছে লাল হলুদ ম্যানেজমেন্ট, কিন্তু সূত্রের খবর ইমামি নাকি ছেড়ে দেওয়া ফুটবলারের ক্ষতিপূরণের টাকা দিতে রাজি নয়। খুব বেশি হলে ক্ষতিপূরণের টাকার 50% তারা দিতে পারে, বাকি 50% ক্লাবকে দিতে হবে, এমনই নাকি বলছে ইনভেস্টার ইমামি। এই কারণে জমা হচ্ছে ক্ষোভ, হতাশা, অসন্তোষ। ক্লাব কর্তারা নাকি বুঝে উঠতে পারছেন না ইনভেস্টারের ভাবনা চিন্তা। যদি এমন হয় তাহলে কিভাবে ভালো ফুটবলার নেওয়া সম্ভব? ক্লাবের অন্দরমহলে নাকি আলোচনা শুরু হয়ে গিয়েছে। সূত্রের আরও খবর, ক্লাবের কার্যকরী সমিতির শেষ মিটিংয়েও নাকি এই প্রসঙ্গ উঠেছিল। সব মিলিয়ে অসন্তোষের আগুন ধিকি ধিকি জ্বলতে শুরু করেছে। বিভিন্ন সূত্র থেকে এমনই খবর পাওয়া যাচ্ছে, আগামী মরশুমে ইস্টবেঙ্গলের সঙ্গে ইমামির বিচ্ছেদ ঘটলেও অবাক হওয়ার কিছু থাকবে না। শনিবার থেকে প্রস্তুতি শুরু ইস্টবেঙ্গলের। ছুটি কাটিয়ে শুক্রবার রাতের মধ্যেই ফুটবলাররা শহরে ফিরছেন। সামনেই রয়েছে নর্থ ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে ম্যাচ। শোনা যাচ্ছে তার আগেই দলের সঙ্গে যোগ দিতে পারেন হেক্টর ইউস্তেও। মোহামেডান ম্যাচের পরই ছুটি কাটাতে দেশে ফিরে গিয়েছিলেন বিদেশি ফুটবলাররা। পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছিলেন সল ক্রেসপো, দিমিত্রিরা। তবে ভারতেই পরিবারের সঙ্গে ছুটি কাটাচ্ছিলেন ক্লেটন সিলভা। দেশীয় ফুটবলাররাও ছিলেন ছুটির মেজাজে। শেষ ম্যাচে প্রথম পয়েন্ট পেয়েছিল লাল হলুদ ব্রিগেড। নর্থ ইস্টের বিরুদ্ধে লক্ষ্য 3 পয়েন্ট। শনিবার থেকেই সেই প্রস্তুতিতে নামতে চলেছে অস্কার ব্রুজোর দল। শনিবার সন্তোষ ট্রফিতে ঝাড়খণ্ডের বিরুদ্ধে যাত্রা শুরু করছে বাংলা, অচেনা প্রতিপক্ষ। তবে ঘরের মাঠে নামবে সঞ্জয় সেনের দল। সেই অ্যাডভান্টেজটাই কাজে লাগাতে মরিয়া বঙ্গ ব্রিগেড। তবে শুরু থেকেই হয়তো আক্রমণে যাওয়ার পরিকল্পনা নেই বাংলা কোচের। যেহেতু একেবারেই অচেনা প্রতিপক্ষ, সেই কারণে খানিকটা বুঝে নিয়েই এগোতে চাইছেন সঞ্জয় সেন। বঙ্গ ফুটবলাররা প্রস্তুত। প্রথম ম্যাচ থেকেই বাংলা পয়েন্ট তুলে আনতে পারে কিনা সেটাই দেখার। বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে ভেনেজুয়েলার কাছেই আটকে গেল ব্রাজিল। ম্যাচে 43 মিনিটে রাফিনিয়ার গোলে এগিয়ে গিয়েও 1-1 গোলে ড্র করে মাঠ ছাড়তে হয় দরিভাল জুনিয়রের দলকে। এদিন ম্যাচে পেনাল্টি মিস করলেন ব্রাজিল তারকা ভিনিসিয়াস জুনিয়র। শেষ 10 মিনিট 10 জনের ভেনেজুয়েলার বিরুদ্ধেও জয় নিশ্চিত করতে পারেনি ব্রাজিল। বিশ্বকাপ বাছাইয়ের অন্য ম্যাচে প্যারাগুয়ের কাছে এগিয়ে থেকেও 2-1 গোলে হারল আর্জেন্টিনা। ম্যাচের 11 মিনিটে লাউতারো মার্টিনেজের গোলে এগিয়ে যায় লিওনেল স্কালোনির দল, কিন্তু তার 8 মিনিট পরই অ্যান্তোনিও সানাব্রিয়ার চোখ ধাঁধানো গোলে
সমতায় ফেরে প্যারাগুয়ে। অবশেষে 47 মিনিটের মাথায় ওমর আলদেরেতের গোলে জয় নিশ্চিত করে তারা। প্যারাগুয়ের বিপক্ষ ম্যাচে ব্রাজিলিয়ান রেফারি অ্যান্ডারসন দারঙ্কোর উপর বেজায় ক্ষুব্ধ হয়ে পড়েন লিওনেল মেসি। ম্যাচে 33 মিনিটে বাজে একটি ফাউলের জন্য হলুদ কার্ড দেখেন প্যারাগুয়ের ডিফেন্ডার ওমর আলদেরেত, কিন্তু ভুল থেকে শিক্ষা নেননি। তার ঠিক 4 মিনিট পর মেসি আক্রমণে ওঠার সময় তাকে বাজেভাবে ফাউল করে ফেলে দেন তিনি। আর্জেন্টিনার খেলোয়াড়দের জোরালো দাবির মুখেও আলদেরেতকে দ্বিতীয় হলুদ কার্ড দেখাননি রেফারি, আর তাতেই বিরতির সময় মাঠেই রেফারির বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন মেসি। নেশন লিগের ম্যাচে ইসরায়েলের বিপক্ষে 90 মিনিট চেষ্টা করেও ন্যূনতম একটি গোলও আদায় করতে পারল না দিদিয়ার দেশার দল। শেষ পর্যন্ত গোল শূন্য ড্র করেই মাঠ ছাড়ল ফ্রান্স। যদিও নেশন লিগের শেষ হাটের টিকিট নিশ্চিত করেছে তারা, কিন্তু রাজনৈতিক কারণে ইসরায়েলের বিপক্ষে এই ম্যাচ হারায় কিছুটা ক্ষুব্ধ ও হতাশ ফ্রান্স সমর্থকরা। নেশন লিগে ফ্রান্সের মতো কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করেছে ইতালিও। বেলজিয়ামকে 1-0 গোলে হারিয়েছে তারা। ম্যাচের 11 মিনিটে করা সান্দো টোনালের গোলেই জয় নিশ্চিত করে ইতালি। গজে ভারতের সামনে ঠাসা ক্রীড়াসূচি। ভারতীয় দলের সব খবর তো রয়েছে, সেই সঙ্গে রয়েছে বিশ্ব ও ঘরোয়া ক্রিকেটের অন্যান্য সব খবর, আর সেসব নিয়ে আমাদের সেগমেন্ট লে ছক্কা। কোহলি বা রাহুলকে নিয়ে কোনো দুশ্চিন্তা নেই। বৃহস্পতিবার নেটে সামান্য চোট পেয়েছিলেন কোহলি এবং শুক্রবার প্র্যাকটিস ম্যাচে চোট পান KL রাহুল। তবে দুজনের কারো চোটই গুরুতর নয়। কোহলির স্ক্যান রিপোর্টে খারাপ কিছু পাওয়া যায়নি এবং শুক্রবার তিনি সাবলীলভাবেই ব্যাট করেছেন। রাহুল ওপেন করতে নেমে চোট পান, তারপর আর ব্যাট করতে পারেননি। তবে টিম ম্যানেজমেন্ট সূত্রে খবর চোট গুরুতর নয়। প্রথম টেস্টে রোহিতকে না পাওয়া গেলে জয়সওয়ালের সঙ্গে সম্ভবত ওপেন করবেন রাহুল। নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে সেভাবে বড় পারফরমেন্স করতে পারেননি বিরাট কোহলি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঘুরে দাঁড়াতে মরিয়া হয়ে রয়েছেন তিনি, কিন্তু আন্তঃ স্কোয়াড প্রস্তুতি ম্যাচে প্রথম দিনটা খুব একটা ভালো গেল না বিরাটের। একই সঙ্গে ঋষভ পান্থেরও। মাত্র 15 রানেই সাজঘরে ফিরতে হয়েছে বিরাট কোহলিকে। আবারও সেই স্লিপেই ক্যাচ দিয়ে মাঠ ছাড়লেন তিনি। আউট হওয়ার পরই বিরাট সোজাসুজি নেটে চলে যান প্রস্তুতিতে। অন্যদিকে রান করতে পারলেন না ঋষভ পান্থ। বর্ডার গাভাস্কার ট্রফি শুরুর আগে রোহিত শর্মাকে পরামর্শ দিলেন সুনীল গাভাস্কার। রান পাচ্ছেন না ভারত অধিনায়ক, বলের লাইনে পা যাচ্ছে না। সানির পরামর্শ, অস্ট্রেলিয়ার দুর্দান্ত পেস আক্রমণের বিরুদ্ধে এই ব্যাপারে সতর্ক থাকতে হবে, শর্ট সিলেকশনে নজর দিতে হবে। অস্ট্রেলিয়ায় কোকাবুরা বলে খেলা হয়, ওই বল প্রথম 15 ওভারের পর সেভাবে সুইং করে না, তাই শুরুর দিকে উইকেটে থেকে গেলে বড় রান করা সম্ভব। বাংলার হয়ে দুরন্ত কামব্যাক করেছেন মোহাম্মদ শামি। তার পারফরমেন্স দেখে উচ্ছ্বসিত প্রাক্তন ভারতীয় দলের কোচ রবি শাস্ত্রীও। তার মতে বর্ডার গাভাস্কার ট্রফির আগে যত দ্রুত সম্ভব শামিকে অস্ট্রেলিয়া বিমান ধরার ব্যবস্থা করে দেওয়া উচিত। মধ্যপ্রদেশের বিরুদ্ধে 22 গজে ফিরেই 4 উইকেট তুলে নিয়েছেন তিনি। 19 ওভারে রান দিয়েছেন 54। বুমরার পাশে তাকে এই মুহূর্তে অত্যন্ত প্রয়োজন বলেই মনে করছেন শাস্ত্রী। পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফি, সেখানে ভারতে খেলতে যাওয়া নিয়ে আপত্তি। এই ঘটনা নিয়ে দিন যত এগোচ্ছে ততই উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে। এবার BCCIয়ের কাছে পাকিস্তানে না যাওয়ার কারণ লিখিতভাবে জানতে চাইল ICC। এতদিন মৌখিকভাবেই খেলতে না যাওয়ার কথা জানানো হচ্ছিল, এবার সেই কারণটাই লিখিতভাবে জানতে চাইল ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা। BCCI চিঠি পাওয়ার পর কি হয় সেদিকেই তাকিয়ে সকলে। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিচ্ছেন টিম সাউদি। তিনি জানিয়ে দেন ইংল্যান্ডের বিরুদ্ধে আসন্ন টেস্ট সিরিজই তার শেষ সিরিজ, যদি না নিউজিল্যান্ড বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠে। অবসরের সিদ্ধান্ত জানিয়ে কিউই পেসার বলেন, তরুণদের এগিয়ে যাওয়ার সুযোগ করে দেওয়ার জন্যই তিনি সরে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। টেস্ট ক্রিকেটে তিনি নিউজিল্যান্ডের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী এবং তিনি বিশ্বের একমাত্র বোলার যিনি টেস্টে 300, ODIতে 200 এবং T20তে 100 উইকেট নিয়েছেন। এবারে রঞ্জি ট্রফিতে প্রথম 6 পয়েন্ট পাওয়ার থেকে আর 7 উইকেট দূরে রয়েছে বাংলা। শনিবার প্রথম 2 ঘন্টাই বাংলা শিবিরের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। সেই সময় প্রতিপক্ষ শিবিরের উইকেট তুলে নিয়ে চাপ তৈরি করার পরিকল্পনা তাদের। আর সেখানে যে মোহাম্মদ শামি বাংলার অন্যতম প্রধান ভরসা তা বলার অপেক্ষা রাখে না। ঋদ্ধিমান সাহা এবং ঋত্বিক চ্যাটার্জির হাত ধরে দ্বিতীয় ইনিংসে বাংলা করে 276 রান, লিড নেয় 337 রানে। তৃতীয় দিনের শেষে মধ্যপ্রদেশের রান 3 উইকেটে 150। রঞ্জি ট্রফির মঞ্চে রেকর্ড করলেন আনসুল কম্বোজ। তৃতীয় বোলার হিসেবে রঞ্জি ট্রফিতে এক ইনিংসে 10 উইকেট নিলেন তিনি। এর আগে মাত্র 2 জন বোলারেরই রয়েছে এই কৃতিত্ব। কেরালার বিরুদ্ধে একাই 10 উইকেট তুলে নিয়েছেন হরিয়ানার আনসুল কম্বোজ। তার আগে এই রেকর্ড গড়েছিলেন বাংলার প্রেমাংশু চট্টোপাধ্যায় এবং রাজস্থানের প্রদীপ সুন্দরম। ফুটবল ক্রিকেট ছাড়াও রয়েছে অন্যান্য সব খেলার খবর, আর সেসব নিয়ে আমাদের সেগমেন্ট উইন প্লে।
হকিতে ভারতীয় মহিলা দল যেন অশ্বমেধের ঘোড়া। রাজগীরে থাইল্যান্ডকে 13 গোলে হারালো ভারত। এই ম্যাচে দুর্ধর্ষ পারফরমেন্স করলেন দীপিকা। তার একার 5 গোলের সৌজন্যে কার্যত ভারতীয় মহিলা ব্রিগেড বুলডোজার চালিয়ে দিল থাইল্যান্ডের উপর দিয়ে। এই জয়ের ফলে সেমিফাইনালের রাস্তা পাকা করে ফেলল ভারতীয় মহিলা হকি দল। এটিভি ফাইনালে সেমিফাইনালে পৌঁছানোর সমস্ত আশা শেষ হয়ে গেল রোহান বোপান্না এবডেন জুটি। দ্বিতীয় ম্যাচেও স্ট্রেট সেটে হেরে গেল এই ইন্দো অজি জুটি। ম্যাচের ফলাফল 5-7, 3-6। তাদের সামনে রয়েছে নিয়ম রক্ষার ম্যাচ, সেখানেই শেষবার জুটি হিসেবে নামবেন বোপান্না এবং এবডেন। অবসর নিলেন ভারতীয় টেনিস তারকা প্রজনেশ গুণেশ্বরন। 35 বছর বয়সে টেনিস র্যাকেট তুলে রাখার সিদ্ধান্ত নিলেন তিনি। সিঙ্গেলসে খেলেছেন 5টি গ্র্যান্ড স্ল্যাম, সেই সঙ্গে ব্রোঞ্জ জিতেছেন এশিয়ান গেমসেও। এছাড়া এটিপি চ্যালেঞ্জার্সও চ্যাম্পিয়ন হয়েছিলেন প্রজনেশ। কেরিয়ারের শেষ ম্যাচ খেলতে মালাগা পৌঁছলেন রাফায়েল নাদাল। আগামী 19শে নভেম্বর ডেভিস কাপ ফাইনাল, সেখানেই শেষবার টেনিস র্যাকেট হাতে দেখা যাবে রাফায়েল নাদালকে। তার ফেয়ারওয়েলের অপেক্ষাতেই সকলে। আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির পর ভারত পাকিস্তান কাবাডি খেলা নিয়েও তৈরি হলো জটিলতা। আগামী 19শে নভেম্বর পাকিস্তানের করতারপুরে একটি প্রদর্শনী ম্যাচ খেলতে যাওয়ার কথা ছিল ভারতীয় কাবাডি দলের, কিন্তু ভারত সরকার তাতে অনুমতি দেয়নি, ফলে ম্যাচটা হচ্ছে না। এরপর 21শে নভেম্বর লাহোর এবং 23শে নভেম্বর বাহাওয়ালপুরেও দুটি ম্যাচ হওয়ার কথা, যদিও সেগুলি নিয়ে কেন্দ্রীয় সরকার এখনও কোনো সিদ্ধান্ত জানায়নি। 19 বছর পর আবারও রিংয়ে ফিরছেন টাইসন। বয়স 58, কিন্তু তার প্রতিপক্ষ 27 বছরের জ্যাক পল। বক্সিং জগতের কিংবদন্তি টাইসন তার কেরিয়ারে 50টা জয়ের মধ্যে 44টাতেই নক আউট করেছেন প্রতিপক্ষকে। তবে রেকর্ডের পাশাপাশি তার জীবনে বিতর্কও কম নয়। 58 বছর বয়সে আবার পেশাদার সার্কিটে ফেরার আগেই মেজাজ হারিয়ে সাংবাদিক সম্মেলনে চড় মেরে বসলেন তার প্রতিপক্ষ পলকে। কোনো এক মহিলা সাংবাদিক প্রশ্ন করেন, যদি হেরে যান, আর তাতেই চটে যান টাইসন। খেলার জগতে হরেক রকমের মন্তব্য, আর সেই সব মন্তব্যের কোলাজ নিয়েই আমাদের বিশেষ সেগমেন্ট থ্রো ইন। অনেক কিছুই বলতে পারি, কিন্তু সেসব অর্থহীন ও অজুহাত মনে হবে, তাই এসব না বলাই ভালো। মাঠে কি ঘটেছে আমরা সবাই দেখেছি। ম্যাচের রেজাল্টের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। বড় হয়েছে নিউজিল্যান্ডের হয়ে খেলার স্বপ্ন নিয়ে। এরপর ব্ল্যাক ক্যাপসদের হয়ে 18টি বছর খেলে যাওয়া আমার জন্য বড় সম্মানের। তবে যে খেলাটা আমাকে অনেক কিছু দিয়েছে, সেটা থেকে সরে যাওয়ার এখনই সঠিক সময়। প্যারালাল ঝলক আজ এ পর্যন্তই। খেলার দুনিয়ার যাবতীয় সব খবরের সেরা প্যাকেজ নিয়ে প্যারালাল ঝলক দেখতে থাকুন প্রতিদিন রাত 10টায়।